এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টার গল্প নয়। তোমরা এতবার ডাকলে আমি চলে আসলাম। আমি অঙ্কিতা, আমার সাথে আছে সুমিতা, প্রত্যয়দা। আজ আপনারা শুনবেন সাগর পাঠকের লেখা সুন্দরগড়ের নরপিশাচের প্রথম পর্ব। শীতকালে এক রাতে। গল্প পাঠে রয়েছে প্রত্যয়দা, হরি আর চিনি ভূমিকায়। সুমিদা বুলি পিসির চরিত্রে অভিনয় করেছে বনলাই দিদি। পাঠর ভূমিকায় আদিত্যদা। এই যা, দুজনের নাম তো ভুলে গেলে। হাবুর চরিত্রে রয়েছে কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, আর নেলোর বাবার ভূমিকায় রয়েছে স্বয়ং আজকের গল্পের লেখক সাগর কুমার পাঠক। তাহলে সবাইকে এবার টাটা বলে দাও। তাহলে আমি চললাম, টাটা। আবার আসবো তাড়াতাড়ি। শুরু করছি আজকের গল্প। হরির আজ নেশাটা ঠিক জুত হয়নি। পয়সা কম থাকায় ফাটিখানা থেকে প্রায় গলা শুকিয়েই উঠে আসতে হয়েছে। ভাটিখানা থেকে জঙ্গলের শর্টকাট রাস্তাটা ধরে পিচ রাস্তায় উঠল হরি। এখন শেষ ট্রেন ধরে অনেকেই বাড়ি ফেরে। আজ শনিবার, আজই সবচেয়ে বেশি সুযোগ, কারণ আজ সপ্তাহান্তে ফেরা লোকের সংখ্যা অনেক বেশি। অনেকেই টোটো বা রিক্সা না করে পায়ে হেঁটে ফেরে। গ্রামের মানুষজনের কাছে 2-3 কিলোমিটার হাঁটাটা এমন কিছু না। আজ আবার অমাবস্যা। জঙ্গল থেকে বেরিয়ে পায়ে চলার রাস্তাটা যেখানে পিচ রাস্তায় মিশেছে, সেখানকার আলোটা কদিন ধরেই খারাপ। ভালোই হয়েছে, তার কাজের সুবিধাই হবে। পেছনের পকেট হাতড়ে একবার ধারালো ভাঁজ করা ছুরিটার স্পর্শ অনুভব করে নেয় হরি। আজ তাকে পয়সা জোগাড় করতেই হবে। নেশাটা কেটে গিয়ে মেজাজটা খিঁচড়ে গেছে তার। আজ যে ব্যাটাকে একা পাবে, গলায় ছুরি ধরে তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যা পাবে সব কেড়ে নেবে, সব। বেশ কিছুক্ষণ অশ্বত্থ গাছটার আড়ালে দাঁড়িয়ে হরি অপেক্ষা করল, কিন্তু শুধু শুধু মশার কামড় খাওয়া ছাড়া কোনো লাভই হলো না। তার মানে আজও ট্রেন লেট। এই লেটের চক্করে আজকে তার শিকার ফসকে যাবে মনে হচ্ছে। ট্রেন ঢুকতে দেরি হলে সবাই টোটো বা রিক্সা ধরে নেবে। দূর, এর চেয়ে কলকাতায় পকেট মারি ভালো ছিল। কি কুক্ষণে যে কলকাতার কাজ ছেড়ে সুন্দরগড়ে ফিরে ছিনতাইয়ের কাজ ধরল। আসলে সেবার শিয়ালদায় পকেট মারি করতে গিয়ে এত মার খেয়েছিল যে প্রায় মরেই যাচ্ছিল সে। তার চেয়ে অবশ্য এটাই ভালো, মুখে রুমাল বেঁধে এলাকার বাইরে গিয়ে গলায় ছুরি ধরে কাজ সেরে চুপচাপ কেটে পড়ো। এমনিতে আজ কাজ করার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে নেশা, এই নেশাই তাকে বাধ্য করে নিয়মিত কাজ করতে। ওই তো আসছে। দূর, সেই টোটো বোঝাই লোক, না হলে রিকশায় দুজন করে বসে। এদের সাথে একা হাতে সে পারবে না, সে যতই তার সঙ্গে ছুরি থাকুক না কেন। আর একটু অপেক্ষা করল সে, টোটো আর রিকশাগুলো চলে যাক।
এরপর যদি কোনো হতভাগা একা পেয়ে হেঁটে আসে তখন দেখা যাবে। একটা টোটো কাছে আসতেই গাছের পেছনে সে লুকিয়ে পড়ল। এরপর দুটো রিকশাও চলে গেল সাওয়ারি নিয়ে। তার কিছুক্ষণ পরে জায়গাটা আবার অন্ধকার হয়ে যেতেই ছুরিটা হাতে নিয়ে সতর্ক দৃষ্টিতে লক্ষ্য রাখল হরি। এরপর জায়গাটা আবার অন্ধকার হয়ে যেতেই ছুরিটা হাতে নিয়ে সতর্ক দৃষ্টিতে লক্ষ্য রাখতে লাগলো হরি। কিন্তু না, কোনো মানুষই এদিকে আজ আসছে না। এদিকে নেশাটা যেন আরো পেয়ে বসেছে। আজ মনে হচ্ছে সাধের সিটিজেনের ঘড়িটা বাঁধা দিয়েই সাধুর ভাটি থেকে একটা বোতল নিতে হবে। ঘড়িটা ওর খুব প্রিয়। সোনালি রঙের এই ঘড়িটা ও ট্রেনে একজনের হাত থেকে কায়দা করে খুলে নিয়েছিল। লোকটা টেরও পায়নি। এই ঘড়িটার জন্য ওর মাঝে মাঝে গর্ব হয়। সাধুর কাছে এর আগেও ও জিনিস বাঁধা রেখে মদ খেয়েছে। পরে সুদসহ পয়সা মিটিয়ে সে জিনিস ছাড়িয়েও নিয়ে গেছে। দু একটা জিনিস বিক্রি করে বোতলও নিয়েছে। সাধু জানেও কি করে, কিন্তু কিছু বলে না। সাধু নিজেও একসময় ডাকাত দলে ছিল। তারপর এক সন্ন্যাসীর পাল্লায় পড়ে সেসব কুসঙ্গ ছেড়ে জমানো টাকা দিয়ে দিশি মদের ভাটিখানা খুলে বসেছে। এক মাথা চুল চূড়ো করে বাঁধা, মুখে বড় বড় দাড়ি। সে নাকি নিজে এক ফোঁটা মদ ছোঁয় না, আর সপাক নিরামিষ আহার করে। তাই তো লোকে বলে সাধু। ওর আসল নাম কেউ জানে না, কেউ জানার আস্পর্দাও দেখায় না। অনেকক্ষণ অপেক্ষা করেও কেউ না আসায় হরি জঙ্গলের দিকে পিছন ফিরল। তারপর ছুরি ধরা ডান হাতটা দিয়ে বাম কবজিতে লাগানো ঘড়িটার ওপর হাত বোলাতে লাগলো পরম মমতায়। এমন সময় ওর কানে এলো একটা পায়ের শব্দ। হরির কান খুব সজাগ। আওয়াজ লক্ষ্য করে সে ঘুরে দেখল অন্ধকারে একটা খুব লম্বা রোগা লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে। তারই হাঁটার পায়ের শব্দ কানে এসেছে। লোকটার পায়ে জুতো নেই। পিচের রাস্তায় কেমন অদ্ভুতভাবে পা ফেলে হাঁটছে লোকটা থ্যাপ থ্যাপ করে। আজকালকার দিনে জুতো পরে না, এ আবার কেমন লোক? যেমন লোকই হোক, আজ এর গলায় ছুরি ধরব ভাবল হরি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। আর একটু এগিয়ে আসতে লোকটার হাঁটার ভঙ্গিটা বুঝতে পারল হরি। দূরের ল্যাম্পপোস্টের হালকা আলোর সামনে লোকটার অবয়ব সিলুয়েটের মতো লাগছে। লোকটা কেমন সামনের দিকে ঝুঁকে থপ থপ করে হাঁটছে। মনে হচ্ছে লোকটা নিজে হাঁটছে না, তাকে কেউ যেন হাঁটাচ্ছে, ঠিক পুতুলের মতো। লোকটার পরনে একটা কৌপিন, তবে খালি গা। লোকটা কাছে আসতেই নিজের মুখের রুমালটা থুতনি থেকে নাকের উপর তুলে ছুরিটা বাগিয়ে ধরে ছাপিয়ে পড়ল সে। কর্কশ গলায় বলে উঠল, সঙ্গে যা আছে দিয়ে দে, নইলে গলার নালি ফাঁক করে দেব। লোকটার কোনো ভাবান্তর হলো না। সে স্থানুর মতো চুপ করে দাঁড়িয়ে রইল। হরি এবার ছুরির ধারালো ফলাটা লোকটার গলার কাছে চেপে ধরল। হরি ভেবেছিল এতেই লোকটা কাবু হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। হরি এবার লোকটার চোখে চোখ রাখল,
কিন্তু তারপরেই সে ভয়ে এক পা পিছিয়ে এলো। লোকটার চোখের দৃষ্টিটা স্থির, তবে তবে চোখের মণি দুটোর মতো পুরো চোখটাই কালো। এবার লোকটা হাত দুটো বাড়িয়ে দিল হরির দিকে। হরিও ছুরিটা তাক করে তার দিকে চালাতেই লোকটা খপ করে তার ছুরি সমেত হাতটা ধরে ফেলল। এরপর প্রবল শক্তিতে মুচড়ে কনুই থেকে ভেঙে দিল হরির ডান হাতটা। প্রবল যন্ত্রণায় চিৎকারটা গলার কাছে এসেও আটকে গেল, কারণ লোকটা আরেক হাতে হরির গলা চেপে ধরেছে। বজ্র কঠিন সেই বাঁধন এড়াবার জন্য প্রবল চেষ্টা করল হরি, কিন্তু পারল না। লোকটার লম্বা দুটো হাত এবার বড় একটা সাঁড়াশির মতো চেপে ধরেছে তার গলাটা। কয়েক মুহূর্ত ছটপট করে একসময় নিস্তেজ হয়ে পড়ল হরির দেহটা। লোকটা এবার হরির কণ্ঠনালীর কাছে নিজের লম্বাটে মুখটা নিয়ে এসে এক সারি ধারালো তাঁত বসিয়ে ছিঁড়ে নিল কিছুটা মাংস। তারপর সেখান থেকে গল গল করে বেরিয়ে আসা রক্তটা চুষতে লাগলো। একসময় সেই মিশমিশে কালো লম্বা মূর্তিটা হরির রক্তহীন দেহটাকে খড়কুটোর মতো ছুঁড়ে ফেলে আবার জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হরেন্দ্রনাথ দত্ত ওরফে হাবু সকাল থেকেই ব্যস্ত। এদিকে তার ভাই পুলেন্দ্রনাথ ওরফে চিংড়ির দেখা নেই। হাবু এক সপ্তাহ হলো বাড়িতে ডিটেকটিভ এজেন্সি খুলেছে। হাবু গোয়েন্দা আর চিংড়ি তার অ্যাসিস্ট্যান্ট। হাবু ক্লাস 9-এ 3 বার ডাব্বা মেরে বাঘ দেবীর পায়ে বই খাতা পাকাপাকিভাবে বিসর্জন দিয়েছে। ছেলের বাবা বলে দিয়েছে এবারে রেশন দোকানে বসিয়ে দেবে। ওর বাবার অনেক ব্যবসা। ছেলে দোকানে বসলে আর কিছু না হোক, অন্তত একজন কর্মচারীর খরচ তো বাঁচবে। হাবুর অবশ্য সেই দোকানে বসার একটুও ইচ্ছা নেই। তার ইচ্ছা সে শার্লক হোমসের মতো বিশ্ববিখ্যাত গোয়েন্দা হবে। নিদেন পক্ষে ব্যোমকেশ বা ফেলুদা তো হতেই হবে। তাই সে তার ভাই চিংড়িকে তার ওয়াটসন বানিয়েছে। চিংড়ির অবশ্য এতে মত ছিল না, কিন্তু বয়সে ছোট বলে তাকে এটা মেনে নিতে হয়েছে। এর জন্য অবশ্য দাদার কাছ থেকে 2টো জিন্স আর একটা জ্যাকেট আদায় করেছে। চিংড়ির মাথা খুব পরিষ্কার, কলেজে পড়ে। সে দাদার মতো ফেল করে না, বছর বছর বেশ ভালো নম্বর পেয়ে পাশ করে। আর স্কুলে অঙ্কে বরাবরই 100 পেয়ে এসেছে। দাদাও তার এই বুদ্ধিমান ভাইয়ের কথা মেনে চলে, বিশেষ করে তার যখন মাথা খোলে না। এক সপ্তাহ হলো হাবু আশেপাশের লোকজনকে জানিয়ে দিয়েছে যে সে এখন আর হাবু নয়, হাবু গোয়েন্দা। আজই সকালে বুলি পিসি এসে তাকে নতুন কেস দিয়েছে। তবে একে ঠিক কেস দেওয়া না বলে বলা যায় তারা কেসটা নিয়েছে। বুলি পিসি সকালবেলাতেই তাদের ঘরে ঢুকে খাটের তলায় উঁকি মারছে। দেখে হাবু জিজ্ঞাসা করে, কি খুঁজছো বুলি পিসি? আরে দেখো না, কাল থেকে আমার চাঁদমোহনকে খুঁজে পাচ্ছি না। চাঁদমোহন মানে তোমার সেই কালো ছাগল ছানাটা, যার কপালে একটা সাদা চাঁদের মতো আছে? এই হাবু, ওকে একদম ছাগল ছানা বলবি না। ও আমার মরা সৌর, আবার আমার হাতে পায়েস খাবে বলে ফিরে এসেছে। কি করে বুঝলে ও তোমার মরা শ্বশুর? ও কি তোমার কানে কানে এসে বলেছে নাকি? এই চুপ কর তো হতবাগা। আমার সৌরের কপালেও অমন একটা আব ছিল। উনি আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসতেন। এমনকি মরার আগেও উনি সেই পায়েস খেতে চেয়েছিলেন। তারপরই তো উনি চলে গেলেন।
এতে কি করে প্রমাণ হয় ছাগলটা সরি চাঁদমোহন তোমার মরা সৌর? ঘরে ঢুকে প্রশ্ন করল চিংড়ি। সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। শোন চিংড়ি, এই বললে তো তোরা পেত্তয় করবি না। চাঁদমোহন তখন আরো ছোট, একদিন পায়েস বানিয়ে রেখেছে ঠাউরে দেব বলে। রান্নাঘরে বাসন পড়ার আওয়াজ শুনে গিয়ে দেখি চাঁদমোহন পায়েসের বাটির ঢাকনা খুলে পায়েস খাচ্ছে। আমি যখন গেছি তখন পায়েস তো প্রায় শেষ। আমি আর কিচ্ছুটি বললুম না। কেষ্টর জীব, এমন সময় দেখি চাঁদমোহন ঢেকুর তুললে, ঠিক যেমনটি তোমার শ্বশুর মশাই খাওয়া দাওয়ার পর তুলতেন। তারপর চাঁদমোহন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর চোখ দেখে আমার মনে হলো শেষ জীবনে আমার শ্বশুর মশাই আমার হাতের রান্না খেয়ে ভালো লাগলে যেভাবে আমার দিকে তাকিয়ে থাকতেন, সেভাবেই যেন অবলা প্রাণীটা আমার দিকে অমন করে তাকিয়ে আছে। হাবু এবার তার অঙ্ক খাতার শেষ পাতায় পেন দিয়ে লিখতে শুরু করলো, সাথে বলতে লাগলো, নাম চন্দ্রমোহন, রং কালো, কপালে চাঁদের মতো টিপ আছে। বুলি পিসি অবাক হয়ে প্রশ্ন করল, তোরা আমার সৌরের নাম জানলি কি করে? ও নাম আমি মুখে উচ্চারণ করব না বলেই চাঁদমোহন বলে ডাকি। ওসব ছেড়ে আসল কথায় আসো। আমরা যদি তোমার ছাগলটাকে খুঁজে দিই তাহলে আমাদের কি দেবে? আমি বেদবা মানুষ, টাকা পয়সা কোথায় পাবো বল দেখি। তবে তোরা যদি আমার চাঁদমোহনকে খুঁজে দিস তাহলে তোদের এক শিশি কুলের আচার আর এক বাটি আম সত্ত্ব দেব। চিংড়ি জানে বুলি পিসির অনেকটা টাকা জমানো আছে, তাই সে বলল, তার সাথে 100 টাকা লাগবে, এই কাজে অনেক পরিশ্রম আছে। ঠিক আছে ঠিক আছে, তাই দেব বাবা। অ্যাডভান্স মানে কাজ হাতে নেওয়ার আগে কিছু ছাড়ো। বুলি পিসি এবার শাড়ির আঁচলের খুঁট থেকে একটা মোড়ানো 10 টাকার নোট বার করে চিংড়ির হাতে দিলেন। হাবু প্রশ্ন করল, বয়স কত? এই চুপ কর তো মুখ পোড়া, আমার কি আর কত বয়স হলো মনে আছে নাকি? হবে 3-20 পেরিয়ে 5 বা 7। আহা, না না, তোমার নয়, তোমার শ্বশুরের, তোমার আদরের চাঁদমোহনের বয়স কত? তা হলো গিয়ে 9 মাস 13 দিন। ঠিক আছে, আমরা সব নোট করে নিলাম, এখন কাজে লেগে পড়ছি। অঘ্রাণ মাসের বিকেলবেলা নদীর ধারে বিড়ি ফুঁকতে ফুঁকতে নেলো বলে, এ বাটু, একটা কাজ করলে হয় না? এই ছাগলটাকে বরং জঙ্গলের ধারে এই দাসেদের পুরনো বাড়িতে লুকিয়ে রাখি, কেউ টের পাবে না। ওরে বাবা, সেখানে তো ভূতেদের রাস্তা না গো, তার উপর পাশেই আবার জঙ্গল, কেউ ভয় ওখানে যায় না। আরে সেই জন্যই তো ওখানে লুকিয়ে রাখবো। কিরে, তোকে যে কাঁঠাল পাতা আনতে বলেছিলাম, এনেছিস? সে তো এনেছি, কিন্তু এই পাতা আনতে গিয়ে ওই ওই দত্ত বাড়ির ছোট ছেলেটা গো, চিংড়ি চিংড়ি আমায় নানা রকম প্রশ্ন করছিল জানো। চিংড়ি মানে হাবুর ভাই, ও যেটা কলেজে পড়ে? কেন, কি বলছিল? আমি ওদের ওই কাঁঠাল গাছটা থেকে কটা কচি ডাল ভাঙছি, ঘুরে দেখি ব্যাটা পিছনে দাঁড়িয়ে আছে, তারপর নানা প্রশ্ন। বাটুদা, কাঁঠাল পাতা দিয়ে কি হবে? তুমি কি ছাগল পুষেছো নাকি? ছাগল? না না না, ওই মা বললো যে পুজোয় লাগবে আর কি। কি পুজো গো? কি পুজো? ওই ওই কম্বল ষষ্ঠী না কি যেন বললো একটা। সেটা আবার কি পুজো? আগে তো শুনিনি।
ওই আঘ্রাণ মাসের শেষে হয় গো। ওই আমাদের মামার বাড়ির গ্রামে পৌষ মাসে কম্বল বার করার পর পুজো করে গায়ে দিতে হয়, বুঝলে? তুই এরকম বানিয়ে বানিয়ে বলে দিলি? তুই এসব চুরি চাচড়ামো না করে তো গপ্প লিখতে পারতিস। চুরি কি আর সাদা করি নাকি? হ্যাঁ, এই তোর পাল্লায় পড়েই তো আমি বটুক থেকে এই বাটু চোর হয়ে গেলাম। হ্যাঁ, বেশি কথা বলে আবার। দেখ বাটু, একদম লজ্জা পাবি না। আমিও তো নলিনী রঞ্জন থেকে নেলা চোর হয়ে গেছি, তাতে আমার একটুও দুঃখ নেই, বরং গর্ব হয়। একদিন আমি ডাকাত দল খুলবো, তারপর এই গ্রামের সবাইকে আমি মজা দেখিয়ে দেব। একটু হাতের দোষ আছে, তা বলে গাঁসু তুলোকে এরকম দুচ্ছাই করবে? এই আরে ওই ওই সেদিন যে কানাই খুঁড়োর রূপোর নস্যির ডিবেটা ওই চুরি করতে গিয়ে যে ধরা পড়ে উত্তম মধ্যম খেলি, ব্রজ খুঁড়ো কিছু বলেনি? হ্যাঁ, আমার বাবা তো ভাই আমায় আরো ধোলাই দিয়েছে, নেহাত মা বাঁচিয়ে দিল, তাই আর কি। আমার বাবার অত সময় নেই, ভোরবেলা বেরিয়ে যায় আর মাঝরাতে ফেরে। কোথায় যায়, কি করে, কেউ জানে না। আমি নিজের জন্যই শুধু রান্না করি। ছাড় ওসব কথা, চ ছাগলটাকে কাঁঠাল পাতা দিয়ে আসি। দুই বন্ধু মিলে নেলোর বাড়ি আসে। তারপর একটা চটের বস্তায় পুরে চাঁদমোহনকে কোলে নিয়ে দাস বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন রাতে ব্রজদুলাল যখন বাড়ি ফিরল, নীলো তখন সবে ভাত খেয়ে একটা বিড়ি ধরিয়েছে। বাবাকে দেখেই সেই বিড়িটা পেছনে লুকিয়ে নরম গলায় প্রশ্ন করল, ভাত খাবে? কুচো চিংড়ি ঝাল করেছি। খিদে নেই, তুই শুয়ে বস। ব্রজর মুখ দিয়ে দেশি মদের গন্ধ ভক ভক করে বেরোচ্ছে। তুই আবার সাধুর থেকে বসে মাল খেয়েছো? ব্রজ কোনো উত্তর না দিয়ে টলতে টলতে তক্তপোষে বসে বলল, শোন, তুই কদিন একটু সাবধানে থাকবি, তোর সামনে বড় ফাঁড়া আছে। তুমি থামো তো। আমি তোমার ওই ভণ্ডামিতে বিশ্বাস করি না। এতই যদি তোমার ক্ষমতা, তবে মায়ের চলে যাওয়া তুমি আটকাতে পারোনি কেন? তোমারই বা পয়সা করি রোজগার হয় না কেন বলো তো? আমায় কেন চুরি চামারি করে পেটের ভাত জোগাড় করতে হয়? দেখ নলিনী, আমায় ওই নামে ডাকবে না। লোকে বলে ভণ্ড ব্রজর বেটা নীলচোর, তুমি আমায় নীল বলেই ডাকবে। দেখ, একটা কথা তোকে আজ বলি, লোকে যতই আমায় ভণ্ড বলুক, তুই জেনে রাখিস আমি ভণ্ড নই। বলতে পারিস আমার জ্ঞান অর্ধেক, তাই সবসময় আমার কথা মেলে না। শুধু শুধু জ্যোতিষবিদ্যা নয়, জীবনে আমি যা যা শিখতে গেছি সব অসম্পূর্ণ থেকে গেছে। সে আবার কি রকম কথা? যেমন তুই ক্লাস 4-এর ওপর আর পড়লি না, কারণ তুই স্কুলে গেলেও কিছু শিখতে পারছিলি না। তেমনি আমিও সাধনার পথে গেলেও কিছুই ঠিক মতো শিখতে পারিনি। এই সেদিনও যেমন সেদিনও কি বাবা? কিছু না, তুই ঘুমাকে যা। আর কদিন একলা একলা রাতের বেলা কোথাও যাস নে। যদি যেতেই হয় তাহলে তোর সাঙ্গাত ওই বাটু ছোড়াটাকে সঙ্গে নিয়ে যাস। আবার টলতে টলতে ঘর থেকে বেরিয়ে যায় ব্রজদুলাল। নেলো দরজা ভেজিয়ে তক্তপোষে শুয়ে পড়ে। পরদিন ভোরবেলার দিকে নেলো আর বাটু নদীর ধারে যাচ্ছিল। গ্রামের খেজুর গাছগুলোয় উঠে তখন কয়েকজন শিউলি হাঁড়ি বাঁধছে। যদিও অঘ্রাণ মাসের শেষ, তবু এবারে ঠান্ডার দেখা নেই। তার মানে এবার গুড় খুব একটা ভালো হবে না। এই গ্রামে অনেকেই গুড় বানায়। নেলো বলল, বাটু, তারই খেয়েছিস কোনোদিন?
না খাইনি, তবে শুনেছি যে খেলে নাকি পেটের খুব গন্ডগোল হয়। এত অল্প খেলে কিছু হয় না, খাবি তো বল। আচ্ছা ঠিক আছে, সে খাওয়াই যায়। তবে আমি কিন্তু খুব অল্প খাবো, বলে দিলাম। চল চল চল। দাঁড়া, আজকে না, সবে তো ওরা হাঁড়ি বাঁধলো, কদিন নজর রাখতে হবে। ভোরবেলা খেজুরের রস দারুণ খেতে, কিন্তু বেলার দিকে সেটাই গিয়ে যে তাড়ি হয়ে যায়। আমাদের নজর রাখতে হবে। তুই বরং দুটো বোতল জোগাড় করে রাখ, আর সেগুলোই যেন জল ভরা থাকে। আমি বললেই সেগুলো নিয়ে চলে আসবি। এর ঠিক 3 দিন পরে সন্ধ্যাবেলা নীলো বাটুর বাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে ফিসফিস করে বলল, বোতলগুলো নিয়ে দাসেদের বাড়িতে রেখে আসিস, আর ছাগলটাকে খেতে দিয়ে আসিস। বাটু ছাগলটার জন্য কিছু কাঁঠাল পাতা আর বোতল দুটো নিয়ে দাস বাড়িতে গিয়ে ছাগলটাকে খাবার আর জল দিল। এরপর বোতল দুটো নিয়ে বেরোতে যাবে, দেখে নীলো হাজির। নদীর পাড়ের রাস্তাটা ধরে কিছুটা যেতে নীলো থমকে দাঁড়ালো, তারপর বলল, তুই এখানে দাঁড়া আর নজর রাখ কেউ আসছে কিনা। কেউ আসলেই কুকুরের ডাক ডাকবি। দে বোতল দুটো দে, আমি রস ঢেলে হাঁড়ির মধ্যে জল ভরে রাখবো। পথের পাশেই একটা খেজুর গাছ বেয়ে উঠে যায় নীলো। বাটু একটু দূরে দাঁড়িয়ে রাস্তার উপর নজর রাখে। একসময় বাটুর মনে হয় কয়েকটা গাছ তফাতে কি যেন এসে দাঁড়িয়েছে। এই খেজুর গাছগুলো ক্ষেতের পাশের রাস্তার ধারে পর পর সারি বেঁধে দাঁড়িয়ে। নদীর পাড়ে ফাঁকা মাঠের ওপর হালকা কুয়াশার একটা স্তর সৃষ্টি হয়েছে, তবে এখানে আলো বিশেষ নেই। অবশ্য এর জন্যই জায়গাটা ওরা বেছে নিয়েছে। বাটু দেখল নীলো সরসর করে গাছ থেকে নেমে এসে লোকটাকে উঁচু গলায় বলছে, এই কে তুই? এখানে কি চাই? যাবা এখান থেকে। লোকটা চুপচাপ কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে রইল। বাটু এবার এগিয়ে গিয়ে বলল, আর ছাড় না, কোনো পাগল টাগল হবে হয়তো। চেঁচামেচি না করে কাজ সেরে কেটে পড়ি, চ। না রে বেটা, তারই লোভ এসেছে, নিশ্চয়ই কোনো মাতাল। আমি বোতলগুলো নামিয়ে রাখবো, আর সেই ফাঁকে ওগুলো হাতাবার তাল করছে। বাটু এবার এগিয়ে গিয়ে লোকটাকে ভালো করে দেখে। খুব ঠান্ডা না পড়লেও এখনই সন্ধ্যার পর বাতাসে একটা হালকা শীতল ভাব আছে। অথচ লোকটার গা পুরো খালি, পরনে শুধু একটা ন্যাকড়ার ফালি। লোকটার চেহারা রোগা, তবে বেজায় ড্যাঙ্গা, অন্তত 6.5 ফুট তো হবেই। নীলো তার পকেটে একটা ছুরি নিয়ে আজকাল ঘোরে। সে ছুরিটা বার করে লোকটার দিকে কয়েক পা এগোতে এগোতে বলল, এই পালা এখান থেকে, না হলে পেট ফাটিয়ে দেব। বাটুর খারাপ লাগছিল, কিন্তু রকচটা নীলোকে সে কিছু বলতে পারল না। নীলো ততক্ষণে এগিয়ে গিয়ে লোকটাকে একটা ধাক্কা মেরেছে, কিন্তু লোকটা এক বিন্দু নড়ল না। এদিকে বাটুর হঠাৎ চোখে পড়ল লোকটার চোখ দুটো কুচকুচে কালো, কোনো সাদা অংশ তাতে নেই। শিউরে উঠল বাটু। নীলো তার ছুরিটা আরেকবার লোকটার মুখের সামনে নাড়াতেই সে খপ করে ওর হাতটা ধরে কুনুই থেকে একেবারে উল্টো দিকে মুছড়ে দিল। কড়াত করে নীলোর কুনুইয়ের হাড় ভাঙার আওয়াজ পেল বাটু। ঠং করে ছুরিটা রাস্তায় পড়তেই লোকটা এবার নীলোর গলাটা অন্য হাতে চেপে ধরল। নীলোর গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু প্রবল যন্ত্রণায় তার মুখটা কুঁচকে গেছে। লোকটা এবার 2 হাতে ওর গলাটা টিপে ধরেছে। ছটফট করতে করতেই লোকটার 2 হাতের মধ্যে এলিয়ে পড়ে গেল নীলো। এরপর লোকটা যে কাজ করলো সেটা দেখে বাটুর হাত পা একেবারে অসাড় হয়ে পড়ল।
লোকটা নীলর কণ্ঠনালীর কাছ থেকে কিছুটা মাংস ছিঁড়ে নিয়ে সেখান থেকে তাজা লাল রক্ত শুষে নিতে থাকে। এই দৃশ্য দেখে বাটুর আর মাথা ঠিক থাকে না। সে মাটিতে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে ছুটে গিয়ে আমূল বিধিয়ে দেয় লোকটার পিঠের বাম দিকে। লোকটা এবার পেছনে ঘুরে তার দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই একটা কুচকুচে কালো হাতের এক ঝটকায় এসে ছুঁড়ে ফেলে দেয় বাটুকে। একটা খেজুর গাছে মাথাটা খুব জোরে ঠুকে গিয়ে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাটু। বাটুর যখন জ্ঞান ফেরে, সে দেখে রাস্তার ধারেই নীলর মৃতদেহটা পড়ে আছে। তবে তার দেহটা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে সেই ভয়ঙ্কর মূর্তিটাকে আর দেখতে পেল না বাটু। তার মাথায় তখন অসহ্য যন্ত্রণা। কোনো মতে টলতে টলতে সে বাড়ির দিকে রওনা দিল। আসুন, বসুন, সবাই কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার সেশন অফ গাবতলার আড্ডা উইথ সুমি। আজকের আড্ডাটা শুরু করার আগে আমাদের নতুন মেম্বার্স সন্দীপ মণ্ডল, তারকনাথ দোলাই, নবনীতা বোস, লাকি গেমিং, অভিজিৎ, অভিক পাঁজা, রাকেশ ঘোষ, অনির্বাণ রয়, অন্বেষা সরকার, শেখ সাজিদ আর সোহম ভট্টাচার্যকে জানাই সুস্বাগতম। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ 221 হ্যারিসন রোড। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মেম্বারশিপটা জয়েন করার জন্য। তো মেম্বারশিপ নিয়ে কয়েকটা কথা বলে নিই আগে, যে রিসেন্টলি এর আগেও আমি বলেছি যে মেম্বার্সদেরকে নিয়ে যদি একটা গ্রুপ কোথাও করা যায় বা কোনো চ্যানেল যদি করা যায় তাহলে ভালো হয়। তো ভাবছি হোয়াটসঅ্যাপে তো একটা প্রাইভেসি ইস্যু হয়ে যাবে, কারণ নাম্বারটা সেখানে এক্সপোজড হয়ে যায়। তো এটা একটা বড় কনসার্ন কিন্তু। তা সেই জায়গায় যদি টেলিগ্রামে ব্যাপারটা করা যায়, টেলিগ্রামে একটা চ্যানেল ক্রিয়েট করা যায়, সবার কি মতামত প্লিজ মেম্বাররা কিন্তু কমেন্টসে ডেফিনেটলি জানিও। মুভিং অন, লাস্ট গল্প মানে গ্রামের পুরনো ইটভাটা, যেটা হচ্ছে পল্লব ঘোষের লেখা গর্বে তার রক্তচোষার সেকেন্ড পার্ট। তার আগের পার্টটা তার একদিন আগে বেরিয়েছে, তো যারা এখনও শোনোনি ডেফিনেটলি চেক করো। তো যাই হোক, সেই ভিডিওটাতে আমাদের মেম্বার নবনীতা বোস কমেন্ট করছেন। থ্যাংক ইউ আমার কমেন্টটা পড়ার জন্য। গল্পটা বেশ ভালো লেগেছে। এরকম আরও অনেক গল্পের প্রত্যাশায় রইলাম। আর অ্যাজ আ মেম্বার অফ দিস চ্যানেল আমার হোয়াটসঅ্যাপের প্রস্তাবটা মন্দ লাগেনি। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ গল্পটা শোনার জন্য। আর আপনারা কিন্তু ডেফিনেটলি পারলে গল্পটা একটু সবার সাথে শেয়ার করবেন। আমাদের মেম্বার অঙ্কন 126 বলছে, দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকের প্রাইভেসি নিয়ে প্রবলেম হতে পারে, তার থেকে টেলিগ্রাম চ্যানেল ওপেন করো, বেস্ট হবে। নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করলে আমার কোনো প্রবলেম নেই। এই কথাটা ঠিক বলেছো অঙ্কন, এবং এইটা নিয়ে আমিও জাস্ট ভাবছিলাম এবং বলেওছি। টেলিগ্রামে একটা গ্রুপ করার কথা ভাবছি, এবং গ্রুপটা যদি ক্রিয়েট হয় বা চ্যানেলটা যদি ক্রিয়েট হয় তাহলে সেই চ্যানেলের ইয়েটা আমরা কমিউনিটিতে মেম্বার্স অনলি পোস্টে দিয়ে দেবো লিঙ্কটা। আমাদের মেম্বার সন্দীপ মণ্ডল বলছে, দাদা আমি শোনার কাজ করি দিল্লিতে এবং প্রত্যেকটা দিন আপনাদের গল্প শুনি। এতটাই বেশি ভালো লাগে আপনাদের গল্প যে আমি সকাল 11টা থেকে টানা রাত 3টে অবধি আপনাদের গল্প শুনে যাই, আর আপনাদের নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় থাকি। সারাটা দিন শুধু আপনাদেরই গল্প শুনি। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ, খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। নিজেদের কাজের মধ্যে যদি মানুষের ডুবে যায় সেটা দেখে, সেটা জানতে পেরে একটা দারুণ আনন্দ লাগে, আর সেই আনন্দটা কিন্তু তোমরাই আমাদেরকে দাও। এই যে এত কমেন্টস পড়ি আর তার মধ্যে এতজন যে এত সুন্দর করে শেয়ার করে যে তারা অলমোস্ট সারাদিন কাজ করতে করতে আমাদের গল্প শুনে যাচ্ছে, এই জিনিসগুলো শুনলে সত্যি মানে দিনের স্টার্টিংটা খুব ভালো কাটে আর কি। আমাদের মেম্বার এম ইয়াসু বলছে, নতুন গল্পের নোটিফিকেশান পাওয়ার পরে অলওয়েজ ভাবতে থাকি কখন গল্পটা শুনবো, আর সেজন্য মাঝে মাঝে কাজে মন বসে না, তাই সুযোগ পেলেই আগে শুনে নিই অ্যান্ড নেক্সট আপলোডের জন্য ওয়েট করি। যাই হোক, দারুণ একটা গল্প শুনলাম। থ্যাংক ইউ 221 হ্যারিসন রোড। এই কমেন্টটা এম ইয়াসু, আমি কি নামটা ঠিক বলছি আমি জানি না, যদি ঠিক না বলে থাকি প্লিজ রেকটিফাই।
গড়বেতার এক গ্রামে, মানে আমাদের লাস্ট টু লাস্ট সেকেন্ড লাস্ট ভিডিও এপিসোড, যেই দুটো ভিডিও নিয়ে একটা ছোট এপিসোড হয়েছে, সেটার প্রথম এপিসোডে কমেন্টটা করেছে এই আয়ামি আশু। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট কিন্তু এই কমেন্টটা থেকে হাইলাইটেড হচ্ছে, যেটা আমার মনে হয় আমাদের সকল শ্রোতাদের জানা উচিত। ইউটিউবে যারা আমাদের সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তারা পাশের বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনসটাকে অল করে দেবেন। না হলে কিন্তু নতুন গল্প বা কোনো কিছু আপডেটস আপনারা ডিরেক্টলি ফোনে পাবেন না। এইটা কিন্তু মনে করে সবাই করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন। আমাদের মেম্বার অভিন্যা সিংহ রয় বলছে, এই গল্পটা শুনে এক মুহূর্তের জন্য আমিও ভেবেছিলাম যদি ফিরিয়ে আনতে পারতাম আমার কাছের মানুষটাকে। আমার ঘাড়েই হোক, মাথায় হোক, চেপে থাকুক, সাথে তো থাকবে। কিন্তু জোর করে কোনো কিছু আটকে রাখার পরিণতি কোনো দিনই হয়তো ভালো হয় না। হ্যাঁ জানি, চিরকালের মতো কাছের মানুষ চলে যাওয়া মেনে নেওয়া যায় না। একেই হয়তো জীবন বলে। এগিয়ে চলুন, সাথে আছি। এই কমেন্টটা অভিনয় করেছে গেঁওখালি শ্মশানের ডোম, অঙ্কিতা ঘোষের লেখা একটা গল্প, আমাদের জানুয়ারিতেই বেরোলো। গল্পটার মধ্যে একটা কনসেপ্ট আছে যে কোনো মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য একটা জায়গায় অনেকে যায়, একটা ডোমের কাছে যায়, এক শ্মশানে, এবং সেখানে সেই ডোম নাকি মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু অভিন্যার কমেন্টেও যেটা উঠে এলো এবং গল্পরও যেটা সারমর্ম, যে যা যায় তা একেবারেই যায়। এটা আমার কথা নয়, তারানাথ তান্ত্রিকেরই কথা। তাকে আর ফিরিয়ে আনা যায় না। এটা কিন্তু জীবনের ধ্রুব সত্য। আমরা অনেকেই হয়তো আফসোস করি, মেনে নিতে পারি না। আফটার অল আমরা মানুষ, আমাদের এই জিনিসগুলো মানতে একটু সময় লাগে। এটা যতই বলি যে শক্ত থাকতে হবে, সামনের দিকে এগিয়ে চলতে হবে, নিশ্চয়ই, কিন্তু খারাপ লাগাটাও মেনে নিতে হবে একটা টাইমের পর। এটাই পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, এটাকেই বলে জীবন। তবে একটা জিনিস আমি মনে করি যে এইসব ক্ষেত্রে সময় কিন্তু বিশাল বড় একটা ইরেজারের কাজ করে। আস্তে আস্তে আমাদের মনের পাতা থেকে দাগগুলোকে মুছে দেয় কিন্তু সময়ের সাথে সাথে। হ্যাঁ, ছাপ থেকে যায় পরের পাতায়, সেটা ঠিক কথা, কিন্তু কষ্টটা অনেক লাঘব হয়। সেটা একমাত্র সময় এবং কাজ করতে করতে নিজের সময়টাকে কাটালে তবেই সম্ভব। কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো অভিন্যা, খুব ছুঁয়ে যাওয়ার মতো একটা কমেন্ট। পায়েল প্রধান বলছে, খুব সুন্দর লেগেছে গল্পটা। আমার সঙ্গেও অপ্রাকৃতিক কিছু ঘটেছিল একসময়। যাই হোক, দুভাগেই শুনলাম গল্পটা, খুব ভালো লেগেছে। এই কমেন্টটা পড়েছে গ্রামের পুরনো ইটভাটা, মানে পল্লব ঘোষের লেখা গর্বে তার রক্তচোষার দ্বিতীয় পর্বে। পায়েল দিকে আমার একটা রিকোয়েস্ট, যে আপনি যদি পারেন কমেন্টসে ছোট্ট করে আপনার এক্সপিরিয়েন্সটা ওপরে একটা রিয়েল এক্সপিরিয়েন্স বলে একটু ক্যাপসে লিখে দিলেন, যাতে চোখে পড়ে ইজিলি। দিয়ে আপনার টোটাল ইনসিডেন্টটা যদি একটু কমেন্টসেই লেখেন, আমরা কিন্তু ইজিলি সেটা আড্ডায় সবার সাথে শেয়ার করতে পারি, সবার কাছে তুলে ধরতে পারি। যদি সেটা অবভিয়াসলি টোটালটা আপনার ডিসিশন, আপনার প্রাইভেসিটা এখানে ম্যাটার করছে, আপনি যদি মনে করেন করতেই পারেন। শৈবাল ব্যানার্জি বলছে, দ্য প্রেজেন্টেশন অফ দিস হরর স্টোরি ইজ আনইম্যাজিনেবল। এই কমেন্টটা পড়েছে আবার ওই একই গল্পে, গর্বে তার রক্তচোষার একটা পর্বে। থ্যাংক ইউ সো মাচ। সালাম ভাই বলছে, দাদা আমার কমেন্টটা তোলো না প্লিজ। লাভ ইউ দাদা। তোমার ভালো নামটা বলো, তুমি কোথা থেকে গল্প শুনছো, কোথায় থাকো, কি করো, এগুলো একটু শেয়ার করো, তাহলে তো কমেন্টগুলো পড়লে ইন্টারেস্টিং লাগে, তাই না? বাট তোমার রিকোয়েস্টে তোমার কমেন্টটা কিন্তু পড়লাম। ফাতিমা ইসলাম বলছে, এই গল্পের পার্ট 2 কোথায়? খুঁজে পাচ্ছি না তো। এই গল্পের দ্বিতীয় পার্ট দ্রুত আমাকে দিন। দেখুন, আপনি নর্মাল আমাদের ভিডিওসে গেলেই এর পরের ভিডিওটাই হচ্ছে আমাদের এই গল্পটা, এটার পার্ট 2টা। তাও আমি আপনাকে কমেন্টসেই রিপ্লাই করে লিঙ্কটা দিয়ে রাখছি। আর আমরা ডেসক্রিপশানটাও ফার্স্ট পার্টের আপডেট করে দিচ্ছি পরের পার্টের লিঙ্কটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ এটা নোট করিয়ে দেওয়ার জন্য। চটপট পার্ট 2টা শুনে ফেলুন। অর্ণব গুহ 7676 বলছে, দাদা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাও, আমিও জয়েন করতে চাই। হোয়াটসঅ্যাপের গ্রুপটা নিয়ে একটা জিনিস ভাবছিলাম যে প্রাইভেসির একটা ইস্যু হতে পারে, সেই জন্য চেষ্টা করছি অন্য কোনোভাবে ব্যাপারটা করার, মোস্ট প্রবলি থ্রু টেলিগ্রাম, সেটাই আমরা চেষ্টা করছি। তবে খুব তাড়াতাড়ি সেটা হলে আমি আপডেটস দিয়ে দেবো এবং সবাইকে সেটা শেয়ার করে দেবো। পূজা সহ বলছে, আমি জয়সলমীরে থাকি, রোজ রাতে না শুনলে ঘুম আসে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ পূজা ম্যাডাম। আপনার গল্পটা শুনে কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান। এত দূর থেকে আপনি, এত দূরে বসে আপনি আমাদের গল্প শুনছেন, এটা জেনেও খুব ভালো লাগলো। তা যদি পারেন ওইখানে যারা আছে, ওইখানে যারা বাংলা গল্প শোনে,
তারা বাঙালি হতে পারেন, প্রবাসী হতে পারেন, অবাঙালি হতে পারেন, তাদের সাথে কিন্তু ডেফিনেটলি এটা আপনার দায়িত্ব একটু আমাদের গল্পগুলো শেয়ার করা। নেহা দাশগুপ্ত আমাদের অনেক পুরনো এবং কনসিস্টেন্ট একজন শ্রোতা। নেহা দাশগুপ্তর আমাদের অনেক পুরনো একজন শ্রোতা এবং আমাদের এই কমিউনিটির খুব ভ্যালুড একজন মেম্বার। তিনি বলছেন, ও মাই গড, কুডন্ট বিলিভ মাইসেলফ, যে আমার মর্নিং ওয়াকের ব্যাপারটা এখনও তোমার মনে আছে। তুমি করেই বললাম, যেহেতু তুমি আমার থেকে ছোটো অ্যান্ড তুমিটা আপন মনে হয়, প্লিজ ডোন্ট মাইন্ড। একদমই মাইন্ড করার কিছু নেই। আড্ডা মারার সময় কোনো ফর্ম্যালিটি অত না রাখাই ভালো। ইউ গাইজ আর অ্যামেজিং অ্যান্ড হ্যাঁ, এখনও চলছে। আর মর্নিং ওয়াক করতে করতে তোমাদের গল্প শুনি এখনও। থ্যাংক ইউ সো মাচ ফর অল দিস অ্যামেজিং স্টোরিজ অ্যান্ড মাই এক্সট্রিম অ্যাপোলজিস যে আমি এতদিন পর কমেন্ট করছি। একটু বিজি হয়ে গেছিলাম, কজ আমার ইনলসরা এসেছিলো সিডনিতে, তাই একদমই টাইম ছিল না। কিন্তু আমি গল্প শোনা বন্ধ করিনি। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল স্টোরি। বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ অ্যান্ড কিপ শাইনিং। থ্যাংক ইউ দিদি, অনেক দূরে আছো, আশা করি খুব ভালো আছো। সাবধানে থেকো সবাইকে নিয়ে। আর অলওয়েজ লিসেন টু 221B হ্যারিসন রোড। আর সবার সাথে, মানে যেটুকুনি কমিউনিটি পাও ওখানে, তাদের সাথেও কিন্তু পারলে শেয়ার করো। খুব ভালো থেকো। তাহলে মোটামুটি আজকের মতো আড্ডাটা আমরা এখানেই র্যাপ আপ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তাহলে মোটামুটি আজকের মতো আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, কিন্তু হ্যারিসন রোডের গল্প আবার আসছে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের গল্পে। টিল দেন, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।